নীল সাগরের উত্তাল ঢেউ আর তাকে আগলে রাখা সবুজ পাহাড়ের সারি। যারা ভাবেন দক্ষিণ ভারত মানেই শুধু মন্দির আর ইডলি, তাদের ধারণা বদলে দিতে আজ আমি চলে এসেছি অন্ধ্রপ্রদেশের ভাইজাগ বা বিশাখাপত্তনম। কেমন হয় যদি এক নিমেষেই পাহাড় থেকে সমুদ্রে নেমে আসা যায়? তো আজকের ব্লগে থাকছে ভাইজাগের সেরা কিছু লোকেশন আর পাহাড়ের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা কিছু না বলা গল্প। তো আমি রয়েছি আপনাদের সাথে সুদীপ্ত, আর আপনারা দেখছেন আমার আরেকটি নতুন ব্লগ। তো চলুন আমরা একসাথে সবাই মিলে ঘুরে দেখি দ্য সিটি অফ ডেস্টিনি ভাইজ্যাগ। মুহূর্তটার আরেকটি ব্লগ আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে হঠাৎ করে প্ল্যান, আমরা সকালের প্ল্যান করে বিকালের দিকে একটা বড় প্ল্যান নিয়ে নিয়েছি ভাইজ্যাগ যাওয়ার। তো সেক্ষেত্রে যেহেতু ট্রেনের টিকিট আমরা পাইনি, একদিনের প্ল্যান যেহেতু হয়েছে হঠাৎ করে, তো আমরা এখন যাচ্ছি এখান থেকে শ্যামলী পরিবহনে ভুবনেশ্বর। আর ভুবনেশ্বর থেকে কাল সকালে রয়েছে আমাদের বিশাখাপত্তনমের ট্রেন বিশাখা এক্সপ্রেস। তো আজকে আপনাদেরকে এই বাসের সমস্ত পরিষেবা আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আজকে আমার সাথে এই ভাইজ্যাগের যে আমরা ট্যুর করব, তো কেমন হয়। আর শ্যামলী বাস পরিষেবার মধ্যে যথেষ্ট রেপুটেড। তো দেখা যাক সার্ভিস কেমন হয় এবং কতটা টাইমে ভুবনেশ্বর পৌঁছাতে পারে। তো আপনারা চলুন আমার সাথে ভাইজ্যাগ। তো এই হচ্ছে আজকে আমাদের ভুবনেশ্বরের খবর সঙ্গী শ্যামলীর 3767 ভলভো 9600। এবং এটা আমরা স্লিপার কোচই কেটেছি, যদিও এরও সিট আমরা একদমই পাচ্ছিলাম না, লাস্টের দিকে সিটটাই পেয়েছি। তো এবার আমরা আস্তে আস্তে যেমন বাসের ভেতরে যাই আর আপনাদেরকে দেখাই যে বাসের ভেতরটা ঠিক কীরকম। তো আমরা এখানে বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে। তো লাগেজ এখানে রয়েছে, আর এখান থেকে কিন্তু একটা কুপন আপনাদেরকে দিয়ে দেবে। এই কুপনটা দেখে সকালে আপনারা নিয়ে নেবেন যে লাগেজ রয়েছে ভুবনেশ্বর থেকে। ধরুন ভেতরে যাওয়া যাক বাসে। হচ্ছে ড্রাইভার কেবিন। टाइट बंद करेगा कैसे खुलेगी? मैं अभी क्लाइंट से फोन करके আচ্ছা, এই সবার লাস্টের সিট হচ্ছে আমাদের, আর এই জিয়া বসে আছে এখানে। তো দেখা যাক আজকে রাতে আমাদের এই জার্নি কেমন হয় শ্যামলীর। যদিও আগে একবার এক্সপিরিয়েন্স আছে, খুবই ভালো, সেই জন্য শ্যামলীতেই আমরা আবার টিকিট করেছি। তো আস্তে আস্তে সবাই উঠছে। তো যেটা হচ্ছে শ্যামলীতে কিন্তু কোনো এলসিডি স্ক্রিন আলাদা করে কিছু নেই। এখন যে নতুন বাসগুলো এসছে সেগুলোর ক্ষেত্রে সামনে একটা করে এলসিডি স্ক্রিন দেওয়া আছে। আর সিটগুলো এখন কিন্তু মেনটেনেন্স একটু কম, মানে কালারগুলো দেখছেন অতটা ক্লিন করা নেই, এমনি সব পরিষ্কার। আর এদের সার্ভিস কিন্তু খুব ভালো, আমি এর আগেও এসেছি, খুবই ভালো সার্ভিস এদের। আচ্ছা, আমরা কিন্তু আছি একদম লাস্টের সিটটায়, আর লাস্টের সিটটা কিন্তু একটু তুলনামূলক ছোট আছে, যদিও এই সিটটার একটু রেটটা আলাদা হয়। তবে আমার এটা জানা ছিল না যে সিটটা নর্মাল সিট থেকে একটু ছোট হবে, কিন্তু জায়গা যথেষ্ট আছে, সেক্ষেত্রে কোনো মানে স্পেসের কোনো প্রবলেম হবে না। এবং আপনারা কিন্তু দুজন অ্যাডাল্ট একজন চাইল্ড আরামসে এখানে শুতে পারবেন। যদিও বাচ্চার ক্ষেত্রে আলাদা করে কোনো টিকিট লাগে না। আর আমরা দুজনের টিকিটই কেটেছি এখানে, তবে এখনও বোর্ডিং টাইম হয়নি। আর দেখুন এখানেই সবাই উপরে চটি সব তুলে রেখেছে। চলো, আচ্ছা, এই আমাদের বাস এখন ছেড়ে দিল, ধর্মতলা ছেড়ে কেবলই বেরিয়ে গেল বাস। আচ্ছা, এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:10। আর জিয়া তো বসে বসে খুব এনজয় করছে। জিয়া কেমন লাগছে? খুব ভালো লাগছে। এনজয় করছো? হ্যাঁ। বাহ। তো দেখুন আপাতত এখন কিছুক্ষণের জন্য গুড নাইট জানাচ্ছি, তারপরে আবার দেখি কোথায় দাঁড়াই, ডিনার করতে হবে। তো ঘড়িতে এখন 9:30। তো আমরা এসে এখন পৌঁছেছি আজাদ হিন্দ ধাবা। তো এটা ডিনারের জন্য এখন দাঁড়ালাম। তো এখানে আমাদেরকে আধা ঘন্টার জন্য টাইম দেওয়া হয়েছে। তারপরে এখান থেকে আবার আমরা ভুবনেশ্বরের দিকে এগিয়ে যাব। তো এখানে আমরা ডিনার করে তারপরে যাব। তো চলুন দেখি এখানকার খাবার ঠিক কীরকম লাগে সেটাও একটু আমরা টেস্ট করব। চলুন, আজাদ হিন্দ ধাবা। আর এখানে সব যে বাস, সব বাসই এখানে দাঁড়ায়।
মানে এসি যত ভলভো রয়েছে সব বাসই মোটামুটি এখানেই দাঁড়ায়। এই সাইডে অনেকটাই বড় এরিয়ার উপরে রয়েছে। হ্যাঁ, তো এখানেই বসেছি আমরা। এই তো জিয়া আর ওর মা এখন বসে পড়েছে, দেখা যাক কি। আজকের মেনুতে আমরা অর্ডার করলাম তাওয়া রুটি আর হচ্ছে একটা এগ তরকা। এখানটা কিন্তু অনেকটাই বড়, আর এখানে আপনি সব টাইপের আইটেমই পেয়ে যাবেন, তন্দুরি থেকে শুরু করে আপনি বেঙ্গলি আইটেম যা আছে সবই পেয়ে যাবেন। ভালো, আমি এর আগেও একবার খাবারটা ট্রাই করেছি এখানে, যথেষ্ট ভালো। যদিও আমরা ম্যাক্সিমাম এই সাইডে আসলে যে শেরে পাঞ্জাব যে কোলাঘাটে রয়েছে সেখানে খাই, কিন্তু শেরে পাঞ্জাব অনেকটাই কস্টলি। সেক্ষেত্রে আজেদিন খাবার কিন্তু খাবারের যে প্রাইস সেই প্রাইস অনুযায়ী কিন্তু অনেকটাই বেটার, মানে খাবারের কোয়ালিটি। ঠান্ডা কিন্তু অনেকটাই কম আজকে, একদমই ঠান্ডা লাগছে না, অনেকটাই গরম পড়ে গেছে, যার জন্য শীতের জামা কাপড়ের খুব একটা দরকার নেই। আর ভাইজাগ তো এমনি গরম আছে, তো সেক্ষেত্রে আমাদেরও কিন্তু একটু লাগেজ নিতে বেশ সুবিধাই হয়েছে, অনেক কিছু প্যাক করতে হয়নি। যেটা শীতকালে যেতে গেলে কিন্তু লাগেজের একটা বড় প্রবলেম, অনেক কিছু নিতে হয়। তো আজকে হচ্ছে তাওয়া রুটি আর হচ্ছে এগ তরকা। তাড়াতাড়ি খেতে হবে, খেয়ে আপাতত আমরা उसको रखा है ना हम पूछ रहे थे सीक्रेट टाइम नहीं तुमको पुलिस को पास उठेगा बस नहीं रुकने देगा पुलिस का बैन होंगी इससे খাবার এমনিতে খাবারটা ভালো, কিন্তু এটাও খাবার কস্টলি আছে। আমরা খেয়েছিলাম তখন কিন্তু এতটা কস্টলি লেগেছিল না, এবার কিন্তু বেশ ভালোই কস্টলি লাগলো। মানে একটা এগ তরকা 190 আর রুটিগুলো 13 টাকা পিস, অনেকটাই কস্টলি কিন্তু খাবার। ঠিক আছে, ঘুরতে আসলে এগুলো হবে। চলো, তো আজকের মতো এখন গুড নাইট। সকালে আবার ভুবনেশ্বর নামে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো পৌঁছে গেছি ভুবনেশ্বর। আজকে কিন্তু আপনার শ্যামলী ঠিক টাইমে পৌঁছে গেছে, টাইমের প্রায় 15 মিনিট আগে আমাকে নামিয়ে দিয়েছে ভুবনেশ্বরে। তবে এখন আছে ভুবনেশ্বর স্টেশনে। তবে আপনাদের আজকে আমি দেখি যে যদি আমরা ভুবনেশ্বরে চলে আসি এবং এখান থেকে যদি আমাদের পরবর্তীতে কোনো ট্রেন ধরার থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে ওয়েটিং রুম সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিই যে কোথায় আপনারা ওয়েট করতে পারেন। চলুন, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে এটা এক্সিট পয়েন্ট। ঠিক আছে, এক্সিট পয়েন্ট দিয়ে আপনি এখান দিয়ে একদম পুরো বেরিয়ে যাবেন। হ্যাঁ, 1 নম্বর প্ল্যাটফর্মে লাস্টে একটা ওয়েটিং রুম আছে, কিন্তু একদমই ছোট ওয়েটিং রুমটা, তো সেক্ষেত্রে ওখানে কিন্তু বেশি লোক অ্যাক্সেস করতে পারবে না। শ্যামলীর পরিষেবা সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে বাসের কিন্তু লাস্টের দিকে সিট নেবেন না, মিড পোর্শনের সিট নেওয়ার চেষ্টা করবেন। কারণ যতই ভালো বাস হোক, যখন বাস ব্রেক ধরছে বা টার্নিং নিচ্ছে তখন কিন্তু আমাদের ঘুমের ডিস্টার্ব হবে। এবং লাস্টের দিকে সিটটাও আমার যতটা মনে হলো একটু ছোট আছে, লাস্ট সিটটা রেটটাও কম থাকে। তো আমার এটা জানা ছিল না যে এই সিটটা অ্যাকচুয়ালি অন্য সিটগুলো থেকে আলাদা, আমি ভেবেছিলাম সেম সিটই হবে, তো সেটা হয়নি। আর দেখুন এই কথা বলে রয়েছে, দেখুন ক্লক রুম। এই ক্লক রুমটায় আপনি যে কোনো জিনিস থেকে দিলেন এখানে, হয়তো আপনি বাইরে কাজ ছাড়তে চলে গেলেন, এখানে আপনি দেখুন ফর ফার্স্ট 24 আওয়ার্স 30 টাকা, আর 24 আওয়ার্স ইজ সাবসিকুয়েন্ট 36 রুপিস। আপনি এখানে কিন্তু সমস্ত আপনার যে লাগেজ আছে সেটা রেখে আপনি বাইরে যেতে পারেন, আর এখান থেকে ডেলিভারি হবে। এখন অ্যাকচুয়ালি ভুবনেশ্বরে যে কনস্ট্রাকশন চলছে পুরো প্ল্যাটফর্মটাই, অ্যাকচুয়ালি এটা মেন এন্ট্রি পয়েন্ট, পরবর্তীতে যেটা হবে মেন এন্ট্রি পয়েন্ট।
এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান দিয়ে আপনি বেরিয়ে যাবেন এক্সিট কাউন্টার দিয়ে। এক্সিট দিয়ে বেরিয়ে চলুন। তো যেতে যেতে বলি, শ্যামলী নিয়ে যেটা বলছিলাম, যে শ্যামলীর কিন্তু লাস্টের দিকের সিট নেবেন না। লাস্টের দিকের সিটে কিন্তু সিটটা ছোট এবং আপনার ঘুমের ডিস্টারবেন্স হবে, যেটা আমাদের হয়েছে। খুব ভালো যে ঘুম হয়েছে সেটা নয় বাসে, কারণ মাঝে মাঝে বাসটা ব্রেক ধরছিল আর লাস্টের দিকে তার এফেক্টটা অনেক বেশি লাগছিল। তো এদিকে ঘুরে গেলে এখানে আপনি পেয়ে যাবেন আপার ক্লাস ওয়েটিং রুম। আপার ক্লাস ওয়েটিং রুম, এখানে আমরা ধরুন 3 থেকে 4 ঘন্টার জন্য যদি কোনো ট্রেন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এসে ওয়েট করবেন। আর আশেপাশে তো হোটেল রয়েছে বেশি টাইম থাকলে। হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম থেকে ভিতরের দিকে চলে আসবেন। এখানে টিকিট শো করবে। টিকিট শো করলেই দেখুন ভেতরে অনেকটা স্পেস রয়েছে। আর এখানে কিন্তু জায়গার কোনো অভাব নেই। আর এদিকে রয়েছে টয়লেট। এইটা হচ্ছে জেন্টস এবং লেডিস টয়লেট দুটোই এদিকে রয়েছে ওয়াশরুম। আর এখানে কিন্তু যথেষ্ট বসার জায়গা রয়েছে। আমরা এখানে লাগেজ বসে বসে সকালে এখন গেম খেলছে। Train number 17015 Bhubaneswar New Second Vichada Express is coming on platform number 4. Train number 11. Bhubaneswar New Second Vichada Express platform number 4. Bhubaneswar New Second Vichada Express platform number 4. তো এটা হচ্ছে বিশাখা এক্সপ্রেস 17015 ভুবনেশ্বর সেকেন্দ্রাবাদ বিশাখা এক্সপ্রেস। তো আমরা এখন এটাতেই আপাতত চলে যাব ভাইজ্যাগ। ট্রেন একটু লেটে আছে, 8:40 এখান থেকে ছাড়ার টাইম আছে। আর 8:20-তে এটা ভুবনেশ্বর ঢোকে। আর সেকেন্দ্রাবাদ পৌঁছাবে কাল সকাল 7:45-এ। আর আজ বিশাখাপত্তনম আসবে 4:30-এর সময়। আমরা পৌঁছে যাবো বিশাখাপত্তনম। তো দেখা যাক ট্রেন কেমন টাইমে যায়। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এরপরে ভাইজ্যাগে গিয়ে। আর মাঝে ট্রেন থেকে আপনাদের তো আমি কিছু দেখাবোই, যে বাইরের যে সিন আছে সেটাও আমি দেখাবো। তো চলুন যাওয়া যাক। আর সারাদিন কেমন এই ট্রেন জার্নিটা হয়, 7 ঘন্টার প্রায় ট্রেন জার্নি আছে। আর আজকে বিশাখা এক্সপ্রেস আমার বার্থ নম্বর হচ্ছে A2। A2-তে রয়েছে 2 and 4। তো চলুন আস্তে আস্তে শিখ। এই হচ্ছে A2 এই দুটো আপার আমাদের রয়েছে। তো আমরা এইমাত্রই ব্রহ্মপুর ছেড়ে গেলাম। ট্রেন এখনো পর্যন্ত অন টাইমেই চলছে। দেখা যাক কখন পৌঁছায় ভাইজ্যাগ পর্যন্ত। দিনের বেলায় কিন্তু এরকম ট্রেন জার্নি করতে বেশ ভালোই লাগে লং এ। হ্যাঁ, নর্মালি লং জার্নিগুলো সব রাতেই করি আমরা, কিন্তু বেশ দিনের বেলায় কিন্তু বেশ ভালো লাগছে। আর ট্রেন কিন্তু একদম পুরো অন টাইম চলছে। আর ভেতরে এমনিও আপনার প্যান্ট্রি না থাকলেও খাবারের কিন্তু কোনো প্রবলেম নেই। সকালে যেমন ব্রেকফাস্টে আমরা ব্রেড অমলেট, উপমা, কফি সবই পাচ্ছি। সবসময়ই বেশ খাবারের অ্যাভেলেবিলিটি রয়েছে। লাঞ্চের অর্ডারও ওনারা নিয়ে গেছে। কিন্তু সার্ভিস ট্রেনের খুবই ভালো এবং অ্যাটেন্ডেন্ট সবসময় পাশেই রয়েছে। কোনো প্রবলেম হলে আপনি তাকে জানাতে পারেন।
আমরা এখন উড়িষ্যার মধ্যেই আছি, উড়িষ্যা থেকে কিন্তু এখনো বের হয়নি। আস্তে আস্তে এরপরে অন্ধ্রপ্রদেশের দিকে ঢুকে যাবো। ট্রেন আউটে দাঁড়িয়ে আছে এখন, কিছুক্ষণের মধ্যে স্টেশনে ঢুকে যাবে। তো অবশেষে আমরা বিশাখাপত্তনম চলে আসলাম। এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:05, কিন্তু টাইম ছিল 4:10, তো তার 5 মিনিট আগেই ট্রেন ঢুকে গেছে। তো সার্ভিস তো ট্রেনের খুবই ভালো, একদম অন টাইম চলছে। তো এবার চলুন বাইরে যাই, বাইরে গিয়ে দেখি যে কি পাওয়া যায় আরকে বিচ যাওয়ার জন্য। আমরা এখন আরকে বিচেই যাবো। আরকে বিচে গিয়ে হোটেল দেখতে হবে ফার্স্টে, হোটেল আমাদের ঠিক করা নেই। তো চলুন। তো ওভারব্রিজের উপর দিয়ে আপনারা উঠে ডান দিকে চলে আসবেন। ডান দিক দিয়ে অ্যাকচুয়ালি এক্সিট পয়েন্ট রয়েছে, লেফট সাইড কিন্তু ব্যাক সাইড। রাইট সাইড দিয়ে আসবেন, রাইট সাইড দিয়ে এসে এখান দিয়ে আপনি ক্যাব পেয়ে যাবেন, অটোও পেয়ে যাবেন। তো আমি দেখবো এখন উবেরের যে অটো রয়েছে সেটা পাওয়া যায় কিনা। তো স্টেশন থেকে আরকে বিচ এর নর্মাল অটো 300 টাকা করে ভাড়া চাইছিল, সেখানে উবের কিন্তু মাত্র 78 টাকায় আরকে বিচে পৌঁছে দিচ্ছে। সেক্ষেত্রে আপনারা ওলা উবেরটা ইউজ করার চেষ্টা করবেন ভাইজাগে আসলে, আপনাদের ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। আচ্ছা, এবার আপনাদের আমি হোটেলের রুমটা দেখাই। অনেক হোটেল খোঁজার পরে এই হোটেলটা পাওয়া গেল। তো চলুন রুমের মধ্যে আমরা ঢুকে আস্তে আস্তে। চলুন। আচ্ছা, এটা হচ্ছে মিরর। এটা রুম, 3 জন তো আরামসে এখানে শুতে পারবে। যথেষ্ট ভালো জায়গা আছে বেডের উপরে। আর ব্যালকনি নেই এই রুমে, কিন্তু আপনি এরকম বড় উইন্ডো পেয়ে যাবেন। সেখানে একটা ডাস্টবিন দেওয়া হয়েছে, টিভি, এখানে রয়েছে সোফা, আর এখানেও একটা বড় উইন্ডো দেওয়া হয়েছে। এদিকে দেখুন, দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম। একদম রামকৃষ্ণ মিশন আশ্রমের একদম সামনেই এই হোটেলটা। ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়েছে, সেন্ট্রাল এসি রয়েছে, এখানে ফোন দেওয়া হয়েছে। আচ্ছা, সেন্ট্রাল এসি রয়েছে, এখানে চায়ের কেটলি, চা, কফি, গ্লাস, জল, এগুলো সব দেওয়া হয়েছে। চলুন একটু বাথরুমটা ঘুরে দেখায় আপনাদেরকে। একটা বেসিন আছে, একটা মিরর, এটা একটা হ্যান্ড ড্রায়ার রয়েছে, হেয়ার ড্রায়ার, এখানে রয়েছে টাওয়াল, একটা কোমোড, আর এইটা বাথিং এর জন্য আলাদা করে একটা কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে, এনক্লোজার। সব মিলিয়ে হোটেলটা যথেষ্টই ভালো। ও অ্যাকচুয়ালি আমার এক্সপেকটেশনে ছিল না যে আরকে বিচের সামনে এত ভালো হোটেল পাওয়া যাবে। তো চলুন।
হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে আমরা এখন চলে আসলাম সাবমেরিন মিউজিয়াম দেখতে। এখানে মোট 4টে মিউজিয়াম রয়েছে। তো একটা রয়েছে রাস্তার এপারে আর বাকি তিনটে রয়েছে রাস্তার অপোজিটে। এখানে পার হেড অ্যাডাল্টের টিকিট হচ্ছে 200 টাকা আর বাচ্চাদের জন্য হচ্ছে 120 টাকা। আর এটি হচ্ছে সেই আইএনএস কুরুশোরা। এটি ভারতের প্রথম সাবমেরিন মিউজিয়াম এবং এশিয়ার মধ্যে অন্যতম ইউনিক একটি জায়গা। চলুন আজ এই বিশাল সাবমেরিনের ভেতরটা আমরা একটু ঘুরে দেখি। এটি হচ্ছে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। তৈরি হয়েছিল রাশিয়া থেকে আর কমিশনিং হয়েছে 18 ডিসেম্বর 1969 সালে। আর 27 ফেব্রুয়ারি 2001 সালে এটিকে এখানে মিউজিয়াম হিসাবে রাখা হয়েছে। তার মানে প্রায় 31 বছর এটি দেশের কিন্তু সেবা করে চলেছে। এর দৈর্ঘ্য প্রায় 91.3 মিটার, মানে প্রায় 300 ফুট লম্বা আর 8 মিটার চওড়া। আর জলের উপরে এর গতিবেগ ছিল প্রায় 30 কিলোমিটার পার ঘন্টা আর জলের নিচে ছিল 15 নটিক্যাল মাইল। তো এটি জলের নিচে প্রায় 280 থেকে 300 মিটার গভীর পর্যন্ত যেতে পারত। এতে রয়েছে 3টে ডিজেল ইঞ্জিন আর 448টি বিশাল ব্যাটারি, যা দিয়ে এটি জলের নিচে চলতো। সাবমেরিনটি 10টি টর্পেডো টিউব ছিল এবং এটি 22টি টর্পেডো প্রায় বহন করতে পারত। সাবমেরিনের ভেতরে ঢুকে আমার কিন্তু ফার্স্টে এটাই মনে হলো যে এখানে নাবিকরা থাকতেন কিভাবে, মানে এত ছোট জায়গার মধ্যে মাসের পর মাস তারা কিভাবেই না থাকতেন। এই ব্যাপারটা দেখে কিন্তু আমার আরেকবার ইন্ডিয়ান নেভিকে স্যালুট করতে ইচ্ছা হলো। এখানেই একসাথে প্রায় 75 জন নাবিক এখানে কিন্তু থাকতেন। আর 4 ফুট বাই 6 ফুট সাইজের একটা রান্নাঘরে পুরো 75 জনের কিন্তু খাবার তৈরি হতো। আশ্চর্যের বিষয় হলো এতগুলো মানুষের জন্য মাত্র 2টো টয়লেট আর 2টো কিন্তু ওয়াশ বেসিন ছিল। আপনাদের অনেকেরই মনে হতে পারে সাবমেরিনের কিন্তু কোনো জানালা নেই, তাহলে এনারা রাস্তা দেখতেন কিভাবে? এই যে এখানে রয়েছে সোনার সিস্টেম, এটাই হলো সাবমেরিনের কান। শব্দের তরঙ্গ পাঠিয়ে তারা বুঝতেন সামনে কোনো পাহাড় আছে নাকি শত্রুপক্ষের জাহাজ আছে। জাস্ট ইমাজিন করুন ঘুটঘুটে অন্ধকারে শুধু শব্দের উপর ভরসা করেই কয়েকশো মিটার গভীরে চলাফেরা করাটা কত একটা থ্রিলিং হতে পারে। আরেকটি কোশ্চেন আমাদের অনেকের মধ্যে আসে যে এতজন মানুষ শ্বাস নিতেন কিভাবে? সাবমেরিনের ভেতরে ছিল বিশেষ এয়ার পিউরিফায়ার। এটা কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে অক্সিজেন সাপ্লাই দিত, কিন্তু মাঝে মাঝে যখন অক্সিজেন কমে যেত তখন নাবিকদের নড়াচড়া একদম কমিয়ে দিতে হতো যাতে কম অক্সিজেন খরচ হয়। ভাবুন কতটা ডিসিপ্লিন লাইফ ছিল এই ক্রুদের। তারপর সাবমেরিনে কিন্তু জলের খুব অভাব থাকতো, সেখানে স্নান করা ছিল এক বিলাসিতা। মাসের পর মাস নাবিকরা স্নান না করে স্পেশাল লোশন দিয়ে শরীর মুছে নিতেন। এমনকি জামা কাপড়ও একবার নোংরা হলে আর কাচার উপায় থাকতো না, সেগুলো ডিসপোজ করে দেওয়া হতো। আমরা বাড়িতে কতই না জল নষ্ট করি, আর এখানে এক ফোঁটা জলের কত দাম। আর এই হচ্ছে সেই ছোট্ট একটি রান্নাঘর। আর এদিকে রয়েছে বিভিন্ন কম্পার্টমেন্ট। এর ভেতরের জায়গাটা কিন্তু খুবই সরু আর খুব নিচু, মানে বেশিরভাগ সময় কিন্তু আমাকে মাথা নিচু করে চলতে হচ্ছে। তাহলে ভাবুন যারা এখানে মাসের পর মাস এই সাবমেরিনের মধ্যে থাকতেন তাদের পক্ষে এটা কতটা কষ্টকর। পা রাখতেই মনে হবে আপনি সময়ের অনেক পেছনে চলে গেছেন। চারিদিকে শুধু পাইপলাইন, মিটার আর হাজার হাজার সুইচের জটলা। বাতাসের গন্ধটাও কিন্তু এখানে একটু অন্যরকম, একটু ধাতব, একটু পুরনো এরকম লাগছে। মাথার উপর দিয়ে বয়ে গেছে অজস্র তারের জালি, যা এই সাবমেরিনটির স্নায়ুতন্ত্রের মতো কাজ করত। আইএনএস কুরশুরা শুধু একটি মিউজিয়াম নয়, এটি আমাদের নৌবাহিনীর বীরত্বের এক জীবন্ত সাক্ষী। এখান থেকে বেরোনোর সময় বুকটা কিন্তু আমাদের গর্বে ভরে ওঠে। আর এটি দেখতে পাচ্ছেন হাই প্রেশার এয়ার বটলস। এটি অ্যাকচুয়ালি সাবমেরিনের ফুসফুস। সাবমেরিনকে জলের নিচে এবং উপরে তুলতে এটি সাহায্য করে।
আমরা রোডটা ক্রস করে এসেছি, রোডটা ক্রস করলেই এদিকে আর বাকি 3টে মিউজিয়াম রয়েছে। প্রথমে এটা হচ্ছে হেলিকপ্টার মিউজিয়াম। তো আমরা হেলিকপ্টার মিউজিয়ামটাকে দেখবো। এয়ারফোর্সেরই একটা হেলিকপ্টার রয়েছে এখানে। তো চলো। অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু এই হেলিকপ্টার মিউজিয়াম এবং এয়ারফোর্স মিউজিয়াম দুটোর কোনোটাতেই এন্ট্রি করতে পারিনি। তো আমরা পরের দিন আবার এই মিউজিয়ামটায় আসবো। তো আমরা এখান থেকে এখন ফিরে যাব হোটেলে। আর তার আগে করব হচ্ছে ডিনার। তো আজকে ডিনার করতে আমরা যাব বাঙালি হোটেল নিমন্ত্রণ, যেটা একদম স্টেশনের কাছেই অবস্থিত। আমরা নিমন্ত্রণে চলে এসেছি। তো নিমন্ত্রণে দেখুন একদম কলা পাতায় সেই বাঙালি খাবারের স্বাদ পাওয়া যাচ্ছে। আর এখানে আসলে মনে হবে যে আপনি বাংলা এক টুকরো বাংলায় কিন্তু চলে এসেছেন। আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি, আর এখানে সব খাবারই হচ্ছে আনলিমিটেড, শুধু চিকেনটা বাদে। খাবারের কোয়ালিটি খুবই ভালো। আপনারা যদি বাচ্চা নিয়েও আসেন সেক্ষেত্রে খাবারের কোনো প্রবলেম হবে না। শুধু চালের একটু ইস্যু আছে ভাইজাগে, চালটা একদম ছোট ছোট হয়, যেটা আমাদের ওখানে যে মিনিকেট চাল যেমন আমরা লম্বা লম্বা চাল খাই, সেটা কিন্তু ভাইজাগে মানে বেশিরভাগ জায়গাতেই আপনি পাবেন না। তবে খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে বাঙালি খাবারের জন্য নিমন্ত্রণ বেস্ট। তো চলুন দেখা হচ্ছে পরের পর্বে।